আজ আপনাদের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমি টুলস প্যানেল কাস্টমাইজেশন, ডিরেক্ট সিলেকশন, রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করা দেখাইছি। আপনারা এটা ভালোভাবে দেখেছেন। বক্স, ওই যে এগ, ম্যাঙ্গো, এগুলো গ্রুপ আনগ্রুপ এগুলো শিখেছেন। আমি কালার প্যালেটটা মনে হয় ভালোভাবে দেখাইনি। কালারটা দেখাবো, ম্যাজিক ওয়ান টুল দেখাবো, ল্যাসো টুল দেখাবো, এগুলো দেখাবো। আচ্ছা, কালার কি দেখাইছিলাম? সব 3 জায়গা থেকে যে নেওয়া যায়, এটা আমি কি বোঝাইছি আপনাদের? আমার ঠিক খেয়াল হচ্ছে না। গতদিন কারেন্ট চলে গেছিল তো ক্লাস চলাকালীন সময়ে। ও আচ্ছা আচ্ছা, কালার দেখাইছি। আচ্ছা, তারপরেও একবার রিমাইন্ড করাই দিই। সবাই দিকে খেয়াল করেন। আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলস প্যানেল থেকে আচ্ছা খেয়াল করেন, এখানে আমি যে একটা বক্স নিলাম, বক্স বলতে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এটার কালার আছে এখন 2টা বর্তমানে। আমরা বেশিরভাগ সময় কালার মানে কাজ করার সময় আমরা স্টোকটা অফ রাখার চেষ্টা করব। তাহলে এখানে কালার আছে কয়টা? একটা, শুধুমাত্র ফিল কালার, সেটা আছে হোয়াইট। তো আমাদের আর্টবোর্ড যেহেতু হোয়াইটের উপর হোয়াইট দেখা যাবে না। এটা যদি আমি বামে নিয়ে আসি তাহলে বোঝা যাবে। তো এখন বিষয় হচ্ছে কালার আমরা কয়ভাবে চেঞ্জ করতে পারি। প্রথমত এই প্যানেলটাকে কি বলে? এই যে কন্ট্রোল প্যানেল বলে, তাই না? এখান থেকে ক্লিক করে আপনি কিছু ডিফল্ট কালার আপনি চুজ করতে পারবেন আপনারা। আমি কালার প্যানেল সম্পর্কে বলছি, সবাই এদিকে মনোযোগী হন। এখানে আপনারা চাইলে নতুন কালার অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে। তো এটা অত নেসেসারি না। আবার এখান থেকে ক্লিক করে আপনি অনেক ধরনের কালার প্যালেট, ডিফল্ট কালার প্যালেট আপনারা এখানে ইনক্লুড করতে পারেন। যেমন ধরেন ফুডের ভিতরে বেভারেজ আছে, এখানে দেখেন অনেক ধরনের কালার। তো আচ্ছা, ভাইয়ের নাম কি? আকাশ। এখানে আসেন। আপনার কয় মিনিট হচ্ছে? 10 মিনিট। 5-10-কে 50 টাকা, 50 টাকা জরিমানা দেন। এখানে অনেকে লেট করে এসছে, সবাই জরিমানা দিয়েছে। আপনি 10 টাকা 50 টাকা জরিমানা দেন। পাসওয়ার্ড রয়েছে 112233। শুনবো না, কিছু শুনবো না। আপনার রুলস কি জানেন? আপনি জানেন, মানতে হবে। এখানে অন্যরা মেনেছে, আপনার কাছ থেকে যদি না আনি তাহলে এদের সাথে অন্যায় হয়ে যাবে যে এদের কাছ থেকে কেন নিলাম। দ্রুত ফেলেন, টাকা ফেলেন। শুনবো না নেই, তাহলে আপনি যেতে পারেন, কারণ রুলস মানতে হবে ভাই। আপনি দরকার কারোর কাছ থেকে হাওলাত নেন। আপনার এখানে কোনো ফ্রেন্ড নাই, হাওলাত নেন। রুলস মানতে হবে ভাই। সবাই হচ্ছে অনীহা করছে, সবাই হচ্ছে অবহেলা করছে। আপনারা ফ্রিতে কোর্স করছেন বলে আপনারা মানে কোনো গুরুত্ব দিবেন না। আপনাদের আগের ব্যাচগুলো কত সিনসিয়ার আপনি জানেন। এখানে আসতে হলে আপনার রুলস মানতে হবে। আপনি ফ্রেন্ডদের কাছ থেকে, কারোর কাছ থেকে হাওলাত নেন, নিয়ে এখানে দেন দ্রুত। রুলস মানতে হবে ভাই। না না না, ছাড় দিন। তাহলে তো এদের সাথে অন্যায় হয়ে গেলো। তাহলে এদের টাকা ব্যাক দিয়ে দিন, কারোর কাছ থেকে হাওলাত নেন দ্রুত। আপনার জন্য ক্লাস লেট হচ্ছে। সবার কাছ থেকে চান যে আপনার পরিচিত আছে, দ্রুত নিয়ে দেন। না না, ওই কথা মানবো না, আর হবে না। আমি 2-3 দিন কিছু বলিনি আপনাদের। আমি গত ক্লাসেও ভালোভাবে বলে দিছি যে আমি জরিমানা কিন্তু এবার থেকে নিব। কথা শোনেন, দ্রুত। আচ্ছা দেখেন, তো আমরা প্রথমত এখানে এই প্যানেল থেকে আমরা কালার চুজ করতে পারছি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার আমরা আনতে পারছি। এরপর এই প্যানেলে ডাবল ক্লিক করে বিভিন্নভাবে, এই যে এখান থেকে ধরেন লালের বিভিন্ন শেড আছে, তো এখান থেকে ধরেন লাইট কালার, ডার্ক কালার, এখানে ব্ল্যাক, মানে এক একটা কালারের বিভিন্ন শেড এখান থেকে আমরা সিলেক্ট করতে পারছি। এবং কালারের কোড আমরা এখান থেকে পাচ্ছি। এই বিষয়গুলো আমি মনে হয় গত ক্লাসে আপনাদের ভালোভাবে বোঝাইছি, তাই না? তো হচ্ছে কি করব বলেন? এই ভাইয়ের কাছে হাওলাত নেন, নিয়ে আপনি ওর পরে দিয়ে দেবেন।
কেউ একজন এনাকে হাওলাত দেন, বাইরে গিয়ে নিয়ে নেবেন, দ্রুত দ্রুত। ছাড় দিলে পরবর্তীতে সবাই ঝামেলা করবে, ক্লাসে আসবে না। ভাই টাকা নেন, ওই এনাকে হচ্ছে 20 টাকা এনাকে দিয়ে দেন, টাকা দিয়ে দেন এনাকে, 20 টাকা দিয়ে দেন। আপনার এখানে 20 টাকা ব্যাগ দিলাম না, ওই 20 টাকা এনাদের দিয়ে দেন, যান বসেন। আচ্ছা খেয়াল করেন, আমরা গত ক্লাসে এখানে কালার প্যালেট থেকে আমরা কালার নেওয়ার বিষয়গুলো এখান থেকে দেখেছি। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে দেখেছি। এবং ডান সাইড থেকে যে কালার সোয়াসেস নামে একটা অপশন আছে, এই জিনিসটা এখানেও একই সেম জিনিস। এখান থেকে এই যে আমরা বিভিন্ন ধরনের কালার প্যালেট নিতে পারছি। এবং এখানে ডান সাইডে কালার নামে একটা প্যানেল আছে, এই প্যানেল থেকেও আমরা বিভিন্নভাবে কালার সিলেক্ট করতে পারি। দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। 6টা 0 এখানে খেয়াল করেন, সবগুলো অপশনই আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে খেয়াল করেন, এখানে 3 ড্যাশ আইকন আছে, এখানে ক্লিক করে আমরা কালারের বিভিন্ন মুডে যেতে পারি। আমরা সাধারণত 2টা কালার মুড চিনেছি, RGB আর CMYK। এছাড়াও এই যে HSB আছে, গ্রে স্কেল আছে, বিভিন্ন মুড আছে। তো সাধারণত RGB, CMYK আর HSB এই 3টাই আমরা বেশি ব্যবহার করব। যেমন ধরেন HSB সুবিধা হচ্ছে, ধরেন একটা রেডের আপনি একটু ডার্ক ভার্সন চাচ্ছেন, তাহলে এই যে এই প্যানেল থেকে আপনি লাইট ভার্সনেও যেতে পারছেন, ডার্ক ভার্সনেও যেতে পারছেন। তো এই অপশনগুলো আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আচ্ছা কালার শেষ। এরপর এটা আমি গত ক্লাসে রিমাইন্ড ক্লাস নিচ্ছি, এটা আপনাদের আবার মানে আপনাদের আবার করে দেখানোর প্রয়োজন নেই, গত ক্লাসে এটা দেখেছেন আপনারা। এখন আসি আমরা ম্যাজিক 1 টুলে। ম্যাজিক 1 টুল, প্রথম 2টা টুল আমরা দেখেছি, এর পরের টুলটা হচ্ছে ম্যাজিক 1 টুল। এই টুলে থাকা অবস্থায় আমরা সেম কালারগুলো সিলেক্ট করতে পারি। খেয়াল করেন, আমি কিছু বক্স ক্রিয়েট করছি, করার পরে সেম কালার কিভাবে সিলেক্ট করব আমি সেটা একটু দেখাই। খেয়াল করেন, আমি এইগুলো এক রঙের কালার করছি, এগুলো এরকমই থাক, এইগুলো অন্য কালার করি। খেয়াল করেন, ম্যাজিক 1 টুলে থাকা অবস্থায় আমি সেম কালারগুলো সিলেক্ট করতে পারি। এখানে আমি এই যে গাঢ় খয়েরি কালারটা সিলেক্ট করলাম, এখানে দেখেন যেই অবজেক্টগুলো সিলেক্ট হয়েছে সেগুলো দেখেন এরকম অ্যাঙ্কর পয়েন্ট, আপনারা বুঝতে পারছেন আসলে কোনগুলো সিলেক্টেড, তাই না? যেমন ধরেন এই সবুজের উপর ক্লিক করলাম, শুধুমাত্র এই সবুজ 2 লাইন সিলেক্ট হয়েছে। নীলের উপর ক্লিক করলাম, এই নীল 2 লাইন সিলেক্ট হয়েছে, তাই না? তো আমি কিন্তু এখানে এটা হচ্ছে হালকা লাল মানে লাইট লাল, আর এটা খয়েরি কালার, এই দুইটাই কেন সিলেক্ট হচ্ছে? মানে সেম কালার সিলেক্ট হয়, কিন্তু এই দুইটা তো সেম কালার না, কাছাকাছি কালার। এমন সমস্যা আছে, এর একটা মান আছে, এর বলে টলারেন্স। এই টলারেন্সের মানটা বেশি হওয়ার কারণে কাছাকাছি কালারগুলো সিলেক্ট করে ফেলেছে। আমার কথা বুঝেছেন? এই দেখেন আমি বোঝাচ্ছি, যদি আমি এই টুলের উপর ডাবল ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন চলে এসছে টলারেন্স। টলারেন্স রয়েছে 32, এটার মান যদি আমি কমাই দিই তাহলে কাছাকাছি কালারগুলো সিলেক্ট করবে না। 32 আছে, আমি 5 দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার যদি সিলেক্ট করি তাহলে দেখেন লালে ক্লিক করেছে, এই হালকা লালের কালারগুলোই সিলেক্ট হয়েছে, আর এই গাঢ় লাল কিন্তু সিলেক্ট হয়নি। কারণ কি? ও টলারেন্সের মান কমাই দেওয়ার কারণে কাছাকাছি কালারগুলো সিলেক্ট করছে না। বোঝা গেল? আচ্ছা, শুধুমাত্র এই যে কালার সিলেক্ট করে তা না, এটা সেম ফন্টও সিলেক্ট করে, সেম হচ্ছে স্ট্রোকও সিলেক্ট করে। স্ট্রোক আপনি সেম স্ট্রোক সিলেক্ট করবেন, তাও আপনি এই ম্যাজিক 1 টুলের সাহায্যে সিলেক্ট করতে পারবেন। তো পরবর্তীতে এটা অনেক কার্যকরী এবং সহজ একটা টুলস, এটা আপনারা খুব ভালোভাবে পারবেন। তো আপনারা সবাই বক্স ক্রিয়েট করেন, করে বিভিন্ন কালার করে একটা কালার উপর ক্লিক করবেন ম্যাজিক 1 টুল দিয়ে, দেখবেন এই যে সেম কালারগুলো সব সিলেক্ট হয়ে গেছে।
তখন আপনি এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখছেন আমার ধরেন এই সবুজগুলো সব সিলেক্ট করা প্রয়োজন, তো আমি এক ক্লিকে সবুজ কালার সব সিলেক্ট করতে পারছি, তাই না? আচ্ছা, শুধু এই না যে সারিভাবে থাকবে বলে এইগুলোই সিলেক্ট হবে, আমি এগুলো দূরে দূরে সরাই দিচ্ছি। এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটাতে ক্লিক করলাম, এই সেম কালার সব সিলেক্ট হয়ে গেল। এবারে এখান থেকে আমি এর কালার চেঞ্জ করতে পারছি, দেখছেন? তো এই জিনিসটা আপনারা সবাই প্র্যাকটিস করেন দ্রুত। একদম ইজি, তারপরেও কয়েকজনের সমস্যা হচ্ছে, এত সহজ তারপরেও, কারণ তারা রেগুলার ক্লাসে আসছে না। এদিকে খেয়াল করেন, আমরা এই টুলসটা দেখলাম, এই টুলসের সাহায্যে সেম কালার, সেম ফন্ট মানে লেখার স্টাইল, তারপর হচ্ছে সেম স্ট্রোকও সিলেক্ট করা যায়। তো এটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখব। এরপরের টুলসটা হচ্ছে ল্যাসো টুল। এই টুলে আচ্ছা, প্রথমে এই সাইডটা টুলসই হচ্ছে সিলেকশন টুল। একটা হচ্ছে সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? সিলেক্ট করা অবজেক্ট, তাই না? সেম কালারের, সেম ফন্ট সিলেক্ট করা। প্রথম সাইডটা টুলস হচ্ছে সিলেকশন টুল। তো এইটা হচ্ছে কিভাবে সিলেক্ট করতে হয়, ধরেন এইভাবে একটা বাউন্ডারি তৈরি করব, মানে একটা গোল তৈরি করবো, এই গোলের ভিতরে যে অবজেক্টগুলো থাকবে ওইগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি এর কালার চেঞ্জ করতে পারবো। এই যে ওকে, এই যে সেম কালার করে ফেললাম। আবার দেখেন এই ল্যাসো টুলে থাকা অবস্থায় আমি একটা বাউন্ডারি তৈরি করছি, এর ভিতরে যা যা থাকবে সবগুলো কালার আমি এখানে ডাবল ক্লিক করে এই কালার করে দিচ্ছি। দেখছেন, এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। খুবই সহজ টুলস, আপনারা এটা ট্রাই করেন। আমার কাছে আপনাদের কয়েকজনে অনেক দুর্বল মনে হচ্ছে। আমার মনে হয় আমি পিছনে একটু রিমাইন্ড করে যাই, তা না হলে আপনারা পিছিয়ে থাকবেন। সিলেকশন, তারপর হচ্ছে এই কালারগুলো, এগুলো আমি একটু মনে হয় সহজে বুঝাই দেওয়া উচিত হবে। অল্প একটু সময় লাগবে, হ্যাঁ ওটা করতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ কেউ যদি দুর্বল থেকে যায় তার পরবর্তীতে কন্টিনিউ করা কঠিন হয়ে যায়, সব কিছু কীরকম কঠিন মনে হবে, আগ্রহ হারিয়ে যায়। দ্রুত করেন, এটা আপনি ট্রাই করছেন না কেন? ল্যাসো টুল হয়ে গেছে না, অত সময় লাগার কথা না। আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি। দেখেন, আমি প্রথমের দিন নিয়েছি ওরিয়েন্টেশন ক্লাস। আমি প্রথম থেকে আপনাদের এই প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যা হয়েছে আমি এইগুলো একটু আপনাদের রিমাইন্ড করানোর চেষ্টা করছি। দেখেন, প্রথম ক্লাসটা হয়েছে ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে কি হয়েছে এদিকে খেয়াল করেন সবাই। এই ক্লাসে আমি দেখাইছি আমরা এই 6 মাসের জার্নিতে আমরা কি শিখতে যাচ্ছি, কোন পর্যায়ে যেতে চাচ্ছি, আমার পজিশন, আপনাদের নাম, পড়াশোনা, এগুলো শুনেছি। দ্বিতীয় ক্লাসে কি হয়েছে, কম্পিউটার ইন্ট্রোডাকশন, মানে কম্পিউটারে দেখেন এই কম্পিউটারের হচ্ছে কিভাবে কাজ করে, এটার অপারেটিং সিস্টেম নাম কি, উইন্ডোজ। আরও কিছু অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স আছে, অ্যাপেলের হচ্ছে ম্যাক আছে। তো আমরা চালাচ্ছি হচ্ছে উইন্ডোজের। এই দেখেন, এখানে ক্লিক করলে আপনি এর যত সফটওয়্যার আছে এগুলো এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে সেটিংস সব এখানে পেয়ে যাবেন। এটাকে বলে টাস্ক বার। এখানে আপনার গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো, সফটওয়্যারগুলো আপনি চালাতে চান সেগুলো এখানে টাস্ক বারে পার্মানেন্টভাবে রেখে দিতে পারেন। এরপরে সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, যেহেতু এটা হচ্ছে অপারেটিং সিস্টেম পুরোটাই হচ্ছে প্রিমিয়াম। আমরা যে ফোন চালাই, ফোনে গুগল কিন্তু একদম ফ্রি, বাট একদম ফ্রি না, ওদের প্রিমিয়াম ভার্সন অনেক আছে। কিন্তু আমরা এই যে ফোন চালাই কিন্তু অপারেটিং সিস্টেম ফ্রি, কিন্তু ম্যাকের জানেন এটা হচ্ছে কিনে নিতে হয়, ওদের অপারেটিং সিস্টেম কিনে দিতে হয়। এদের এই যে কম্পিউটার আমাদের উইন্ডোজ, এটা কিন্তু মাসিক পে করতে হয়। যারা অরিজিনাল জেনুইনভাবে চালায় উইন্ডোজ, এদের মাসিক হচ্ছে ফি দিয়ে তারপরে ওরা উইন্ডোজ চালায়। মানে এই অপারেটিং কম্পিউটার চালাবে, মাসে মাসে এই অপারেটিং সিস্টেম কোম্পানির টাকা দিতে হবে, ডলার দিতে হবে। তো আমরা কি করি, আমরা ক্র্যাক ইউজ করি, যার কারণে ক্র্যাক ইউজ করার কারণে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কিছুদিন পর পর উইন্ডোজ ক্র্যাশ করে সব ডাটা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে।
তো এভাবে আমরা বিভিন্ন সতর্কতার সাথে আমরা কম্পিউটার চালাই। সবাই দিকে একটু খেয়াল করেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। আপনারা শিখছেন, কিন্তু যদি আপনারা কি শিখছেন কি করছেন এগুলো যদি ভালোভাবে বুঝতে না পারেন, তখন আপনাদের এর প্রতি অনীহা তৈরি হয়, আগ্রহটা আর আসে না, মজা লাগে না কাজে। তো এরপর আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, আমরা ফোন থেকে কি করি, প্লে স্টোরে যেয়ে জাস্ট ক্লিক করলেই ইনস্টল হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো এক জায়গা থেকে ডাউনলোড করতে হয় সফটওয়্যার। এবার ওই সফটওয়্যারটা ফাইল থাকে, ওটা ইনস্টল করার প্রসেস আছে। প্রথমে ইনস্টল করলেই কিন্তু সফটওয়্যার চলে না, ওটা আবার ক্র্যাক করা লাগে। মানে বিভিন্ন হ্যাকাররা বা ডেভেলপাররা আমাদের জন্য পেইড সফটওয়্যার ফ্রিতে ব্যবহারের জন্য বিভিন্ন সিস্টেমে আমাদেরকে ওইগুলো প্রোভাইড করে। ওদেরও লাভ আছে, ওদের লাভ হচ্ছে ওরা বিভিন্ন ওয়েবসাইটে ওইগুলো প্রোভাইড করে। ওয়েবসাইটে যখন আমরা ঢুকি ওরা অ্যাড শো করায়, ওই অ্যাড দেখিয়ে আমাদের কাছ থেকে, মানে ওদের রেভিনিউ এভাবে হয়, ইনকাম হয় ওদের এইভাবে। তো আরও বিভিন্নভাবে হয়। আবার অনেক সময় বিভিন্ন হ্যাক ফাইল হচ্ছে ওই প্রিমিয়াম সফটওয়্যারের ভিতরে ঢুকায় যায়, আপনার কম্পিউটারে অ্যাক্সেস তারা নিয়ে নিতে পারে। তো বিভিন্ন সমস্যা আছে, এবং এগুলো এমন না যে খুব কম ঘটে, খুব অহরহ ঘটে। আমার এই আগের ব্যাচের স্টুডেন্ট একজনের হচ্ছে কম্পিউটার থেকে অটো চলে, কোনো এক হ্যাকার ওর কম্পিউটার অটোমেটিক চালায়। কী হয়েছে, ও একটা সফটওয়্যার ইনস্টল করতে গেছিলো, মানে আনঅথরাইজ একটা ওয়েবসাইট থেকে, মানে ওর মধ্যে হ্যাক ফাইল ছিল, ওর কম্পিউটারে এবার অটোমেটিক হ্যাকাররা চালাচ্ছে। এরকম হয়। ওই হ্যাকারদের লাভ কি, ধরেন আমরা তো সাধারণ মানুষ, আমাদের কম্পিউটারে আর কী কাজ, কিন্তু যারা বড় বড় পদে আছে তারা কি করে, কম্পিউটারে বিভিন্ন তথ্য রেখে দেয়। ধরেন আপনার ব্যাংকের ডিটেলস রেখে দিচ্ছে, কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড সব রেখে দিচ্ছে এক জায়গায়। কোনোভাবে কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে গেল হ্যাকাররা, আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে যে আপনি এত ডলার দেন, তারপরে আপনার অ্যাকাউন্ট করে দিচ্ছি। এমনকি এই শিকার আমি নিজেও হয়েছি একবার, এরকমটার শিকার আমি নিজেও হয়েছি। এখন এই কথাগুলো আপনাদের কেন বলছে, এগুলো সতর্ক হতে হবে, আমাদের জানতে হবে। তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা এখন আপাতত থামেন। আচ্ছা, এরপরে আমরা নোটপ্যাড দেখেছি এই জন্য, এই যে নোটপ্যাড হচ্ছে আমি যেটার পরে এই লেখাগুলো রেখে দিয়েছি, এটা হচ্ছে নোটপ্যাড। এর উপরে টেক্সট সংগ্রহ করা যায়, আমার কোনো গুরুত্বপূর্ণ লেখা সংগ্রহ করা যায়। যেমন আপনাদের ক্লাস মডিউল আমি এখানে সিরিয়াল বাই রেখে দিয়েছি। তো এখন আমি নতুন করে নোটপ্যাডে ঢুকার পরে আমি আপনাদের দেখাইছি এখানে কিভাবে কিছু লিখবেন, লেখার পরে এটা সেভ করবেন, এগুলো দেখাইছি। এরপরে কি করছি, ফাইল ম্যানেজমেন্ট দেখাইছি, ওইগুলো কিভাবে একটা গ্রুপ করে ফোল্ডারের ভিতর রাখা যায়, আশা করি সবার মনে আছে। এরপর কপি শেখাইছি, কাট শেখাইছি। কপি কিভাবে হয়, Ctrl+C দিলে কপি হয়, শর্টকাট কি। আর কাট হচ্ছে Ctrl+X। আর ডিলেট তো বাটনই আছে, তারপর রাইট বাটন ক্লিক করলে ডিলেট অপশন পাওয়া যায়, এই যে ডিলেট অপশন, কপি, কাট, এগুলো সব রাইট বাটন ক্লিক করলে পাওয়া যায় সিলেক্ট করে। এরপর ফাইল সেভ দেখাইছি, সেভ অ্যাজ দেখাইছি, সেভ করে একরকম, সেভ অ্যাজ আরেক রকম, এটা দেখাইছি। এরপর তৃতীয় ক্লাসে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেসিক দেখাইছি, রেক্ট্যাঙ্গেল টুল দেখাইছি, সিলেকশন টুল, জুম, হ্যান্ড, ফিল, এগুলো দেখাইছি। তো আমার মনে হয় আপনাদের এইগুলো একটু দেখাই দিই। ক্লাস 3-র যে বিষয়গুলো, এগুলো আমি একটু রিমাইন্ড করে দেবো একদম সংক্ষেপে, সবাই দিকে খেয়াল করেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক বলতে আমি বোঝাতে চেয়েছি, সবার প্রথমে দেখেন, আমি যখন একটা কাজ করতে যাব তখন আমাকে অবশ্যই একটা পৃষ্ঠা নিতে হবে, বা ক্যানভাস, ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় আর্টবোর্ড। তো আমি এখানে নিউ ডকুমেন্ট, এই যে নিউ ফাইলে ক্লিক করলে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন এসছে। এখানে পরিমাপের বিভিন্ন একক আছে, পরিমাপের একক হয় হচ্ছে পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, ফিট। আমরা ইঞ্চি ফিট সম্পর্কে জানি, মিলিমিটার জানি, সেন্টিমিটার জানি, পিক্সেল জানি না, তাই না? পিক্সেল হচ্ছে একটা কলমের ফোঁটা যতটুকু জায়গা দখল করে অতটুকু হচ্ছে এক পিক্সেল। ভাই এইদিকে খেয়াল করতে হবে, ভাই এদিকে খেয়াল করতে হবে। আপনি তো সমস্যায় আছেন, আপনার তো পারছেন না, তাই একটু এইদিকে খেয়াল করেন, মনোযোগী হন। এরপর আমি আর্টবোর্ড সাইজ 1000x1000 নিচ্ছি। আমি কম বা বেশি কেন নিচ্ছি না, এটা স্ট্যান্ডার্ড একটা মাপ। বেশি নিলে আপনি কোনো অবজেক্ট সরাতে গেলে সহজে সরবে না, আর কম নিলে অল্প সরালে বেশি সরে যাবে। তো আমার কাছে মনে হয় 1000x1000 একটা স্ট্যান্ডার্ড মাপ।
তো এরপর আমি ক্রিয়েট দিচ্ছি। এখানে কালার মুড দুইটা আছে, সিএমওয়াইকে আর আরজিবি। তো আমরা বেশিরভাগ সময় আরজিবি কালার মুড নিয়ে কাজ করবো। তারপর ওকে, আশা করি এইগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তারপরেও আমি একটু রিমাইন্ড করাচ্ছি। এরপর দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে যাই। আচ্ছা, প্রথমে দেখাই, এখানে আমরা প্রথমে টুলগুলো আগে দেখব। আমরা অলরেডি আজকে এই 4টা টুলের কাজ শিখেছি, 4টার, এবং এইদিকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখেছি, তাই না? এখন আমরা দেখব হচ্ছে এগুলো আমি একটু রিভাইজ দিই। সিলেকশন টুল। সিলেকশন টুল কি? সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। যে কোনো অবজেক্ট, ফন্ট যাই সিলেক্ট করবেন, তা হলো এই টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। মানে মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম একটা বাউন্ডারি তৈরি করবেন, বাউন্ডারির মধ্যে যেগুলো অবজেক্ট থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি একটু ভালো করে বুঝাই দিই। ধরেন এই বক্সগুলো আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি যদি একটা ক্লিক করেন তাহলে এই অবজেক্টগুলো সিলেক্ট হবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা সিলেক্ট করলে আরেকটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি সবগুলো সিলেক্ট করব কিভাবে? এভাবে যদি ফাঁকা জায়গা থেকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে যদি টান দিই, এই যে একটা বাউন্ডারি তৈরি হলে বাউন্ডারির ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে এগুলো মুভ করতে পারবেন, তারপরে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে এগুলোকে ছোট করতে পারবেন, এই বাউন্ডিং বক্স থেকে ছোট বড় করতে পারবেন বাউন্ডিং বক্স থেকে। আশা করি সিলেকশন টুলটা আপনারা বুঝে গিয়েছেন, তাই না? এটা নিয়ে সমস্যা নেই। এখন আসি ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন তো বুঝলাম, ডিরেক্ট সিলেকশন আবার কি? সিলেকশন, এবার ডিরেক্ট সিলেকশন। ধরেন এই কর্নারে যদি আমি একটা ক্লিক করি তাহলে এই কর্নারটা সিলেক্ট হয়ে এটা আমি রাউন্ড করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আবার এখানে ক্লিক করলে এই হচ্ছে লাইনটা বা এই তলটা মুভ করতে পারছি, কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় কি পারতাম না। এভাবে শুধু সরতো, এটা এখানে ক্লিক করে যদি সরাতাম সরতো। কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা অবজেক্টকে ছোট বড় করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কোনো একটা অ্যাঙ্কর অথবা পাথ মুভ করতে পারি। অবশ্যই সেটা আগে সিলেক্ট করে নিতে হবে, এই যে। আর এখানে ক্লিক করে এটা মুভ করা যাবে। ওকে, আশা করি সিলেকশন ডিরেক্ট সিলেকশন আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? এরপর আসছে ম্যাজিক ওয়ান টুল, যেটা দেখালাম একটু আগে। এটা দেখানোর প্রয়োজন বোধ করছি না, একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ল্যাসো টুল, একটা বাউন্ডারি তৈরি করলাম, ওই বাউন্ডারিটুকু সিলেক্ট হয়ে গেল। দেখেন এটা অনেক সময় ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করে। দেখেন আমি শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, শুধু একটা কর্নারও সিলেক্ট হবে। এটা সিলেক্ট করে আমি সে ডিরেক্ট সিলেকশন টুলেই যাওয়া লাগছে। ধরেন আপনি হচ্ছে এই কর্নারটা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করতে পারছেন না, সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ল্যাসো টুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে ডিরেক্ট সিলেকশন টুলে যে এটা সরাতে পারেন। যাই হোক, আমরা মোটামুটি এই টুলসগুলো দেখলাম। রিমাইন্ড ক্লাস অত বিস্তারিত দেখাচ্ছি না, গত ক্লাসগুলোতে 3টা ক্লাস নিয়ে দেখাইছি। এইবার আমরা আসবো পেন টুলে। তার আগে আমি একটু মডিউলটা দেখে নিই। এবার আমরা দেখব অ্যারেঞ্জ, এরপর দেখব অ্যালাইন, পাথ ফাইন্ডার, এগুলো দেখব। তারপরে যাব পেন টুলে। তো অ্যারেঞ্জ কি জিনিস খেয়াল করেন। আমি রেক্ট্যাঙ্গেল টুল, এই যে টি এর নিচে যে একটা বক্স চারকোনা, এখানে ক্লিক করে আমি একটা বক্স ক্রিয়েট করলাম। এটাতে 2টা কালার আছে। আমি সবসময় আপনারা খেয়াল করবেন এইটা নান রাখার, স্ট্রোক কালারটা নান রাখার। বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় এই ইসের জন্য, স্ট্রোক থাকার জন্য। ফিল কালার রাখার চেষ্টা করবেন, শুধু ফিল কালার, এটা নান থাকবে, ঠিক আছে? এইবার আমি দেখাতে চাচ্ছিলাম অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ কি? আমি এর একটা ডুপ্লিকেট নেব। কিভাবে নেব? অলটা চেপে ধরে একটা টান দিলে এর একটা ডুপ্লিকেট চলে আসবে। আমি একটা না, আরও একটা নিই। এবার এখানে 3টা অবজেক্ট আছে। আমি কি করেছি, আমি আরেকবার বুঝাই যারা বুঝতে পারেনি। এটা একটা অবজেক্ট, এটা সবাই তৈরি করতে পারবেন, তাই না? এবার এর উপরে মাউসের কার্সরটা রাখতে হবে, রেখে অলটা চেপে ধরলে দেখবেন
মাউসের কার্সর দেখেন ডবল হয়ে যাচ্ছে। তো ওই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিবেন, দিলে এর একটা ডুপ্লিকেট তৈরি হবে। আমি আরেকটা তৈরি করলাম। এখানে মোট 3টা অবজেক্ট আছে, 3টার কালার আমি 3 রকম করার চেষ্টা করি, তাহলে আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। 3টা কালার, অ্যারেঞ্জ কি সেটা দেখাচ্ছি। এটা কি সবার নিচে না, এটা সবার উপরে না, আর এটা মাঝে। তো আমি যদি চাই এটা আমি সবার উপরে আনবো, এটাকে অ্যারেঞ্জ বলে। তো এটা উপরে আনতে হলে কিভাবে করা যেতে পারে, এটার উপর রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফরওয়ার্ড দিলে সবার উপরে চলে আসবে। এই 4টা অপশনে আমি বোঝাই আগে। সেন্ড টু ফ্রন্ট দিলে এই যে ব্রিং টু ফ্রন্ট, প্রথম অপশনটা ব্রিং টু ফ্রন্ট, এটা দিলে সবার উপরে চলে আসবে। তারপরে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এটা দিলে 1 স্টেপ উপরে আসবে। এখানে কয়টা অবজেক্ট আছে, এখানে 3টা না, সবার নিচে রয়েছে। আমি যদি একটা দিই তাহলে ওই যে হচ্ছে কমলা কালারে যেটা রয়েছে অবজেক্ট ওইটার উপরে আসবে, কিন্তু নীলের উপরে কিন্তু আসবে না। এরপরের অপশন হচ্ছে ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে 1 স্টেপ পিছনে পাঠাবে। আর সেন্ড টু ব্যাক, এটা হচ্ছে সবার পিছনে চলে যাবে। আচ্ছা, আমি যেহেতু নিচেরটা রয়েছে এটা উপরের দিকে উঠায় দেখাই। প্রথম অপশনটা ক্লিক করলাম, সবার উপরে চলে এসছে, তাই না? আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিলে 1 স্টেপ ব্যাকে যাওয়া যায়। এবার আমি পরের অপশনটা দেখাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফরওয়ার্ড, এটাতে দিলে কি হবে আমি বলেছিলাম একটার উপরে আসবে, কুমলার উপরে আসলো, এটার উপরে কিন্তু আসেনি। আবার কন্ট্রোল জেড দিলাম, এবার দেখাই হচ্ছে উপরেরটা পিছনে পাঠানোর অপশন, মানে পরের দুটো তো দেখতে হলে উপরের অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? আমি এবার রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ, এবার দেখেন সেন্ড টু ব্যাক, এটা সবার নিচে চলে গেছে, এমনকি সবুজটার নিচেও চলে গেছে, দেখছেন? আবার কন্ট্রোল জেড, এবার দেখেন এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটা দিলে কি হবে 1 স্টেপ পিছনে যাবে। এই যে এটা 1 স্টেপ পিছনে গেছে, কিন্তু সবুজের নিচে কিন্তু যায়নি। এই হচ্ছে 4টা অপশন। এখন কথা হচ্ছে এই বারবার রাইট বাটন ক্লিক করে আবার অ্যারেঞ্জে যাওয়া, অ্যারেঞ্জে যেয়ে আবার এখানে যাওয়া, এটা সময় সাপেক্ষ। আমাদের কম্পিউটারের কাজগুলো খুব গুলির গতিতে হয়ে যাবে, একদম বুলেট গতিতে, ঠিক আছে? তো আমরা কি ইউজ করব, কি বলে, শর্টকাট কি ইউজ করব। শর্টকাট কি দেখেন এখানে লেখাই আছে, এখানে শিফট কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, এটা হচ্ছে সবার উপরে উঠে যায়। তাহলে আমার এটা উপরেই রয়েছে, আমি পিছনে পাঠাতে চাচ্ছি, তাহলে কি করব, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড। থার্ড ব্র্যাকেট আপনারা কোথায় পাবেন, পি এর ডান সাইডের দিকে থার্ড ব্র্যাকেট। তো আমি কি করব, কন্ট্রোল শিফট, অবশ্যই যেটা উপরে পিছনে পাঠাতে চান সেটা সিলেক্ট থাকতে হবে। তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড দিলে সবার পিছনে চলে গেল। এবার যদি মনে করি 1 স্টেপ করে উপরে উঠাবো, তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট রাইট সাইড, আরেকটা ক্লিক করবো, ওর উপরে উঠে আসবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনাদের একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি অ্যারেঞ্জের বিষয়। আচ্ছা, আমরা অ্যারেঞ্জটা শিখলাম, এবার আসি অ্যালাইনমেন্টটা কি জিনিস। সবাই আর্টবোর্ডে যা আছে সব ডিলিট করে দেন, আর্টবোর্ডেরগুলো এরকম সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দেন। এবার আমি একটা অবজেক্ট নিচ্ছি, এই অবজেক্টটাকে আমি এই আর্টবোর্ডের একদম মাঝে রাখতে চাই। তাহলে কিভাবে রাখা যায়, ধরেন এই আর্টবোর্ডের বাইরে বা কর্নারে আছে, এক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টের ব্যবহার করব। এদিকে খেয়াল করেন সবাই, ভাই এখন এইদিকে খেয়াল করতে হবে। এইটা আমি যদি মাঝে আনতে চাই সেক্ষেত্রে অ্যালাইনমেন্টের সাহায্য নেব। অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্যানেলেও পেয়ে যাবেন, কিন্তু এখানে অপশন একটু কম আছে, 6টা। অপশন আরও বেশি পেতে হলে অ্যালাইনের প্যানেল পাবেন ডান সাইডে, এখানে যদি না থাকে
উইন্ডো থেকে অ্যালাইন নামে এই প্যানেলটা অন করে নেবেন। এই যে প্যানেল, এই প্যানেলের আমরা অপশনগুলো বোঝার চেষ্টা করি। সবাই এদিকে খেয়াল করেন, আমি তো দেখছি আপনারা সবাই কাজে লেগে গিয়েছেন। এবার এইটাকে আমি যদি আর্টবোর্ডের মাঝে নিয়ে আসতে চাই তাহলে কি করব? আচ্ছা, মাঝের পরে প্রশ্ন, সবগুলো অপশনের কাজ দেখি। এটার কাজ কি? আর্টবোর্ডের লেফটে নিয়ে যাওয়া, আর্টবোর্ডের লেফটে অ্যালাইন করলো। এটার কাজ কি? আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবে। এগুলো হচ্ছে হরিজন্টাল, লম্বালম্বিকে বলা হয় হরিজন্টাল, হরিজন্টাল অ্যালাইন হচ্ছে। এটা হচ্ছে ডান সাইডে অ্যালাইন হচ্ছে আর্টবোর্ডে। এখানে আইকনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় কী হচ্ছে। এটা দেখেন উপরে, এটা মাঝে, এগুলো ভার্টিক্যালে অ্যালাইন হচ্ছে, ভার্টিক্যালে উপরে, ভার্টিক্যালে মাঝখানে, ভার্টিক্যালে নিচে। এটা লম্বালম্বির দিক থেকে মানে আড়াআড়ির দিক থেকে এগুলো অ্যালাইন হচ্ছে। এইবার কথা হচ্ছে এটাকে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে আড়াআড়ির মাঝখানি কোনটা? এইটা। লম্বালম্বির মাঝখানি কোনটা? এইটা। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাহলে আর্টবোর্ডের একদম মিডিলে চলে আসলো, তাই না? তাহলে আমি প্রথম তিনটা অপশন দেখালাম, এই তিনটা অপশন সবাই প্র্যাকটিস করেন। প্রথমে একটা শেপ নেবেন, শেপটা মাঝখানে রেখে এই সবগুলো অপশন ক্লিক করবেন। অবশ্যই অবজেক্টটা সিলেক্টেড থাকতে হবে। প্রথম তিনটা অপশন সবাই ট্রাই করেন, তিনটা না, প্রথম 6টা অপশন। সবাই কি এটা ট্রাই করেছেন সবাই? এইবার খেয়াল করেন, আমি ছোট ছোট কিছু শেপ নিচ্ছি, আগে নিয়েছিলাম বড়। এবার আমি কিছু অবজেক্ট এখানে নিচ্ছি, এগুলো এলোমেলো আছে, তাই না? এগুলো আমি যদি লম্বালম্বি এক লাইনে আনতে চাই তাহলে কোনটায় ক্লিক করব? এইটাতে, সেকেন্ডটাতে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেখেন সবগুলো এক লাইনে চলে এসছে। এইবার আমি এইগুলো এলোমেলো আছে না, এইগুলো আমি একই লাইনে আনতে চাচ্ছি। এগুলো আমি একই লাইনে আনতে চাচ্ছি, তাহলে কি করব? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখছেন, এক লাইনে আনতে পারলাম। এইবার আমরা দেখব এখানে আরও কিছু অপশন আছে, এইগুলো আমাদের অত প্রয়োজন হয় না, এই দুইটা প্রয়োজন হয়, এইটা আর এইটা। এই দুইটার কাজ কি দেখেন, এই যে এগুলো হচ্ছে আছে কিন্তু মধ্যকার দূরত্ব এক একটার এক এক রকম, তাই না? এটা থেকে এটার দূরত্ব অনেক বেশি ফাঁকা, কিন্তু এখানে একটা আরেকটার সাথে লেগে আছে। তো এগুলো যদি একই সমান্তরালে আনতে চাই, মধ্যকার দূরত্ব সমান রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এইটা ক্লিক করব। এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটাতে ক্লিক করলে সবগুলোর মধ্যকার দূরত্ব সেম হবে। অবশ্যই সবগুলো অবজেক্ট সিলেক্ট থাকতে হবে। এইবার এইগুলো আবার যদি লম্বালম্বি ঠিক করতে চাই, খেয়াল করেন, এইগুলো আমি চাচ্ছি লম্বালম্বি অ্যালাইন করতে, তাহলে এটাতে ক্লিক করব। করার পর এইটাতে ক্লিক করলে লম্বালম্বি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা ট্রাই করেন সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এখন আপনাদের আমি দেখালাম হচ্ছে অ্যালাইন দেখালাম। অ্যালাইনমেন্টটা আপনারা কি বুঝেছেন সবাই? আরেকবার দেখাবো, ভালো প্রশ্ন। এখন দেখেন, অনেকে দেখছি একদম কাছাকাছি নিয়ে ফেলছেন। কাছাকাছি নিয়ে যদি আপনি এটা করেন, এই যে এইটা, তাহলে এটাও তাও একটু ফাঁকা আছে। এইটা যদি আপনি করেন তাহলে একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হলে তো আমি পরিবর্তন লক্ষ্য করতে পারবো না। আপনি যদি এই ক্ষেত্রে একটু ফাঁকা করে নেন একটা এবং সবগুলো সিলেক্ট করে এটাতে ক্লিক করেন, তাহলে মধ্যকার দূরত্বটা আপনারা দেখতে পারবেন। তো প্রথম থেকে দেখাই, আমি একটা অবজেক্ট নিচ্ছি ছোট। এটাকে আমি যদি লেফটে পাঠাতে চাই আর্টবোর্ডের, এটাতে ক্লিক করব। মাঝখানেটা দিলে মাঝখানে, রাইটেটা দিলে রাইটে। এই সহজ বিষয়, দেখানোর কিছু নাই। কিন্তু এটা যদি আমি এই আর্টবোর্ডের মাঝখানে আনতে চাই, মিডিলে, সেন্টারে, সেক্ষেত্রে এইদিকে খেয়াল করতে হবে ভাই। এইদিকে এইটাতে ক্লিক করব, সেকেন্ডটা আর লাস্টের আগেরটা, তাহলে আর্টবোর্ডের একদম সেন্টারে চলে আসবে। এরপরের কথা হচ্ছে, আমি যদি কিছু ডুপ্লিকেট নিই, এলোমেলো থাকে, সেইগুলো যদি আমি সবগুলো সিলেক্ট করি, সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে যদি সবগুলো সিলেক্ট করি, খেয়াল করেন এইদিকে, খেয়াল করেন, এটাতে ক্লিক করলে কি হবে?
লম্বালম্বি দিক থেকে সব অ্যালাইন হয়ে যাবে। আর এটাতে ক্লিক করলে কী হবে, লম্বালম্বি দিক থেকে সবগুলো ভার্টিক্যালভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই যে সবগুলোর মধ্যকার দূরত্ব সেম, একই জিনিস আর এর দিকেও কাজ হয়। তো এটা সবাই ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন, যারা পেরেছেন আরেকবার করেন। একই জিনিস বারবার করলে ওইটা একদম মনে এঁটে যাবে। এটা দেখেন অ্যালাইনমেন্টের সাথে আরেকটা হচ্ছে প্যানেল, এটা আপনারা পেয়ে যাবেন উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে অপশনটা। আমি দুইটা অবজেক্ট নিলাম, এই দুইটা তো আলাদা তাই না, এই দুইটা আমরা যদি এক করতে চাই, একটা অবজেক্ট বানাতে চাই, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন। এই দুইটা তো আলাদা অবজেক্ট, এই দুইটাকে যদি আমরা এক করতে চাই তাহলে এই পাথফাইন্ডারের প্রথম অপশনটার কাজ ইউনিট, এটাতে ক্লিক করলে দুইটা এক হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে এক কালার হয়ে গেছে। এরপরে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম। সেকেন্ড অপশনের কাজ কি, মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা কেটে যাবে, উপরের অপশনটা কেটে একটু ক্ষত করে ফেলেছে, নিচের অবজেক্টটা উপরেরটা সাপেক্ষে কেটে মাইনাস করে ফেলেছে। এটা হচ্ছে সেকেন্ড অপশনের কাজ। এবার আমি দুটো সিলেক্ট করলাম। এবার থার্ড অপশন হচ্ছে ইনসার্ট, মানে এখানে কমন যে জায়গাটা আছে ওইটা থাকবে আর বাকিটুকু কেটে যাবে। এখানে কমন জায়গা কোনটা বলেন তো, এই মাঝখানের এই ছোটো অংশটুকু হচ্ছে কমন জায়গা। এই দুইটা সিলেক্ট করলাম, এখানে এই দেখেন এইটাই থাকবে আর বাকিটুকু কেটে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে যাচ্ছি। কন্ট্রোল জেডে গেলে জেডে ক্লিক করলে আমি যে পরিবর্তনটা করছি এই পরিবর্তনের আমরা ব্যাকে যেতে পারি। এবার দেখেন এটার কাজ কি, মাইনাস ফ্রন্ট। আপনি মনোযোগী না, ওরকম করলে হবে না, আমি যখন কথা বলবো এইদিকে খেয়াল করবো। এটা হচ্ছে কমন জায়গাটা কেটে যাবে আর বাকিটা থেকে যাবে। দেখেন আমি এটার কালার চেঞ্জ করলাম কিন্তু বেশি ব্যাকে চলে এসেছি, তাহলে কি করব, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড দিলে আমি এক স্টেপ আবার ফরওয়ার্ডে যেতে পারবো। দেখেন এরপরের অপশনটা হচ্ছে ডিভাইড, এটাতে ক্লিক করলে এগুলো সব পার্ট পার্ট ভাগ হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করলে তখন বুঝতে পারবো, এটা আনগ্রুপ করলাম। এবার দেখেন সব পার্ট পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন এটা হচ্ছে ডিভাইডের কাজ। ডিভাইডেড করার পরে আনগ্রুপ করে নিতে হবে। দেখেন এটা ডিভাইড করতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এবার ঠিক আছে আগের অবস্থা। এবার দেখেন এটা ডিভাইড করলে গ্রুপ অবস্থায় থাকবে, এবার আনগ্রুপ করলে কি হবে, এগুলো সব পার্ট পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। এবার এটা হচ্ছে ট্রিম, এটাতে ক্লিক করলে নিচে যে অংশটুকু আছে, নিচে কোন অংশ আছে বলেন তো, নীলের একটা অংশ হলুদের নিচে ঢাকা আছে তাই না, এটাতে ক্লিক করলে, ট্রিমে ক্লিক করলে ওইটুকু আর থাকবে না। আনগ্রুপ করলে বোঝা যাবে ওই যে ওইটুকু কেটে গিয়েছে, দেখছেন, কিন্তু এটাও অক্ষত আছে। আর ট্রিমের পরে আছে মার্স। মার্সটাও অনেকটা এরকম যে নিচে এই মার্সটা বেশি ব্যবহার করা হয়। দেখেন আমি বেশিরভাগ সময় কোনটা ব্যবহার করি, এখানে ইউনিট, মাইনাস ফ্রন্ট, আর মাঝে মধ্যে ডিভাইড ব্যবহার করি, আর এই মার্সটা ব্যবহার করি। মার্স কেন ব্যবহার করি, ধরেন একটা ডিজাইন করলাম, ডিজাইনের নিচে কিছু খুঁত থেকে গেল, ছোট ছোট শেপ টেপ থেকে গেল, যেগুলো আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি সব সিলেক্ট করে যদি আমি মার্সে ক্লিক করি তাহলে ভিতরের সব কিছু এর সাথে অ্যাড হয়ে যায়, এর সাথে এক হয়ে যায়। তো এই হচ্ছে এই অপশনগুলোর কাজ। আর এইগুলো আমাদের অত দরকার নেই, এগুলি স্টকের উপরে অ্যাপ্লাই করতে হয়, এগুলো আমাদের দরকার নেই। আমরা এই 7টা অপশন ভালোভাবে বোঝার চেষ্টা করি। সবাই 2টা করে অবজেক্ট নিয়ে ইউনিট, মাইনাস ফ্রন্ট এগুলো সবাই ট্রাই করেন। এখন পাথফাইন্ডার কারোর কি সমস্যা আছে আর কি দেখাবো? এবার খেয়াল করেন, আমি কিছু কমন হচ্ছে ব্যাপার আপনাদের ক্লিয়ার করছিলাম এখানে, যেমন জুম ইন, জুম আউট। এটা আপনি যদি কাজের ক্ষেত্রে একটু জুম করে না কাজ করতে পারেন, আবার সময় মতো আবার জুম আউট না করতে পারেন, তাহলে কাজ করে আপনি মানে মজা পাবেন না। তো
এক্ষেত্রে জুম ইন জুম আউট কয়ভাবে করা যায়? 3 ভাবে। এক হচ্ছে জুম টুল আছে, টুলের সাহায্যে ক্লিক করলে এটা জুম হতে থাকবে। অলটা চাপলে দেখেন এর মাউসের কার্সরটা মাইনাস হচ্ছে, তো এই অবস্থায় ক্লিক করতে থাকলে জুম আউট হবে। তো যেই জায়গায় জুম আউট করবেন সেখানে মাউসের কার্সরটা রাখবেন, রেখে ক্লিক করবেন, তাহলে ওই জায়গাটা মাইনাস হবে। আবার নর্মালি ক্লিক করলে ওটা জুম হতে থাকবে। এবার কোনো কারণে আপনার আর্টবোর্ডটা দূরে সরে গিয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সামনে আনবেন কীভাবে? কন্ট্রোল চেপে ধরে 0-তে প্রেস করবেন, তাহলে আপনি একটু সরাই নেন। এই যে স্পেসটা চাপ দিলে মাউসের কার্সর হয়ে যায় হাত, এটা ডানের দিকে সরাই দেন। দেওয়ার পরে আপনারা কন্ট্রোল 0 দিলে কি হবে? 100% জুমে আর্টবোর্ডটা আসবে। এরপরে আপনার মনে হলো আমি একটু একটু করে মাইনাস করব, মানে জুম আউট করব, তাহলে আপনি কন্ট্রোল ধরে কিবোর্ডে মাইনাসে প্রেস করতে পারেন, তাহলে একটু একটু করে মাইনাস হতে থাকবে। আর প্লাসে চাপ দিলে প্লাস হতে থাকবে, মানে জুম হতে থাকবে। আচ্ছা, কন্ট্রোল ধরে যদি আপনি 1-এ প্রেস করেন তাহলে 100% জুমে ওইটা শো হবে। কন্ট্রোল ধরে 1-এ প্রেস করলে 100% জুম কোথায় বুঝবেন? এই দেখেন বাম পাশে, এখানে 100% জুম দেখা যায়। তো আমি একটু জুম আউট করি, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন 33%-এ এটা দেখা যাচ্ছে। এখানে চাইলে পার্সেন্ট লিখে দেওয়া যেতে পারে। এই যে 100% জুমে এবার দেখা যাচ্ছে। এইবার কন্ট্রোল 1 দিলে 100% জুমে দেখা যাবে। এবার কোনো একটা অবজেক্ট আপনি যদি লক করতে চান, খেয়াল করেন এদিকে, এটা আপনার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন এর উপরে আপনি আরও কাজ করবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট হলে আমার জন্য ঝামেলা। সেক্ষেত্রে কী করবেন? এটা ধরে কন্ট্রোল চেপে ধরে 2-তে প্রেস করবেন, তাহলে দেখবেন এটা লক হয়ে গেছে, এটা আর ডিসিলেক্ট হবে না। এবার এটা যদি আবার আনলক করতে চান, অবজেক্ট থেকে আনলক অলে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল অল্টার 2। ট্রাই করেন তো সবাই, একটা অবজেক্ট নিয়ে ওটা লক করেন, তারপরে আনলক করেন। 2 ভাবেই করবেন, শর্টকাট কি ইউজ করে আর অবজেক্ট থেকেও লক আনলক করবেন। এরপরে হাইড করা যায়, এটা আমরা চাইলে হাইড করতে পারি। কিভাবে হাইড করব? এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এখানে হাইড অপশন আছে, এই যে হাইড। এখন বলছে কোনটা হাইড করবেন, আমি দেখলাম সিলেকশন, মানে যেটা সিলেক্টেড আছে সেটা। দেখছেন এটা হাইড হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। এভাবে করেন, হাইড করেন, আনহাইড করবেন কন্ট্রোল অল্টার 3, অথবা অবজেক্ট থেকে শো অল এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার 3। হাইড আনহাইড করেন সবাই। এবার এগুলো অনেক সময় আমরা শুধুমাত্র পাথ দেখতে হয়, পাথ। সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা এটা আউটলাইন মুডে চলে যাব, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারবো, সব অবজেক্টের হচ্ছে পাথ দেখতে পারবো। এই অবস্থা থেকে ফিরে আসতে হলে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, কন্ট্রোল ওয়াই। কোনো কারণে আমরা যদি কিবোর্ডে এফ প্রেস করি, কিবোর্ডে এফ ভুল করে প্রেস হয়ে যায়, তাহলে দেখেন নিচ থেকে টাস্ক বার হারিয়ে গিয়েছে। আবার এফ প্রেস করলাম, উপর থেকে মেনু বার টুল বার সব হারিয়ে গেছে। এরপর আবার সব ফিরে আসবে। শুধুমাত্র এফ প্রেস করেন কিবোর্ডে, শুধুমাত্র এফ প্রেস করে করে দেখেন। আচ্ছা, এরপর নিচে দেখেন এখানে একটা স্ক্রল আছে, এটা ডানে বায়ে সরালে আমরা ডানে বায়ে সরতে পারছি। এই জিনিসটা কিন্তু আমরা কিবোর্ড থেকে এই বড় যে বাটনটা স্পেস, এটাতে চাপ দিয়ে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ডানে বায়ে সরাতে পারি, উপরে নিচে করতে পারি। এই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারি। এই যে এই জায়গা, এই যে এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছেন, এই স্লাইড ধরে উপরে নিচে করলে উপর নিচে হচ্ছে, ডানে বায়ে দিলে ডানে বায়ে হচ্ছে।
চেষ্টা করেন সবাই। আর এই যে লাস্টের এইটা হচ্ছে হ্যান্ড টুল, এই টুলে থাকাও যা, কিবোর্ডে স্পেসে চাপ দেওয়াও তাই। এটা হচ্ছে জুম টুল, জুম টুলে ক্লিক করলে জুম হবে, আর অল্টারে চাপ দিলে জুম আউট হবে। কোনো কারণে যদি আমাদের উপরের কন্ট্রোল প্যানেলটা সরে যায়, এই যে এখানে ক্লিক করে টান দিলে দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসলো, কন্ট্রোল প্যানেল চাইলে আমরা ডিলেটও করে দিতে পারি। আচ্ছা, এই যে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলে ওটা সরে গেল, উপরে কন্ট্রোল প্যানেল নেয়। আবার আনবো কীভাবে, উইন্ডো থেকে কন্ট্রোলে চাপ দিলে চলে আসবে। আর এটাকে মুভমেন্ট, এই জায়গায় ক্লিক করে কিন্তু মুভমেন্ট হবে না, এটা যে আমি সরাতে হলে এই বাম পাশে কালো জায়গায় ক্লিক করে এটা সরাতে হবে, এবং এটা যখন উপরে নিয়ে যাব তখন ব্লু হয়ে যাবে, তখন এটা ছেড়ে দিতে হবে। এটা করেন তো সবাই, কন্ট্রোল প্যানেলটা সরিয়ে নিয়ে এসে আবার জায়গায় সেট করেন। এরপর বাম পাশের এই যে এটাকে বলে টুলবার, এই টুলবার যদি কোনো কারণে আমি ডিলিট করে ফেলি, এই যে এখানে ক্রসে দিলে টুলবার আর নাই, আবার আনবো কীভাবে, উইন্ডো থেকে আবার টুলবারে ক্লিক করতে হবে, টুলবার থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে, তাহলে সব ধরনের টুল চলে আসবে। উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেল এবং টুলবার নিয়ে আসা দেখেন সবাই। এবার আপনারা কাজ করার সময় এই যদি অন্য ধরেন আপনি এটা কাজ করছেন, করতে করতে আপনি আবার ইউটিউবে ভিডিও দেখবেন, ধরেন আমার ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন, টুলবারটা আনতে হলে উইন্ডোতে গিয়ে টুলবার, তারপর অ্যাডভান্সে ক্লিক করতে হবে। ধরেন আপনি এই ইলাস্ট্রেটরে কাজ করছেন, সাথে সাথে আপনি ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবও দেখবেন, তাহলে এই যে নিচ থেকে ক্রোমে ক্লিক করলাম, করে ইউটিউবে এসে ক্লিক করব। এই যে এখানে ভিডিও দেখতে পারবেন, পাশাপাশি এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারও চলে আসতে পারবে নিচ থেকে। আপনাদের কম্পিউটার আছে কার কার, একটু হাত তোলেন তো, একজনের শুধুমাত্র, আর কারণ নেই, দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। কম্পিউটার যদি এগুলো আপনারা বাসায় একবার ট্রাই করেন, এগুলো সব ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা একে একে সব টুলস প্যানেল শিখব। এখন আপনাদের ভিতরে 5 জন 6 জন করে আসছেন না, তাহলে এখন মানে ব্যাচ কেবল শুরু, এই অবস্থায় যদি হয় এই হাল, তাহলে 1 মাস 2 মাস পরে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে? আপনাদের আগামী ক্লাসে পেন টুলটা দেখাবো, আজকের ক্লাসে পেন টুল দেখাচ্ছি না, কারণ এটা একটা অনেক জটিল টুল। এই টুলগুলোর ভিতরে সব থেকে জটিল টুল হচ্ছে পেন টুল। এটা পুরো একটা ক্লাস নিয়ে শুধু একটা টুলস দেখাতে হবে। তো এটা সামনের ক্লাসে দেখাবো, এই পেন টুলের মাধ্যমে লিপ, হার্টশেপ এগুলো তৈরি করা দেখব। আপনারা যদি কিছু জানতে চান, কোনো বিষয়ে পরামর্শ থাকে, আমার সাথে খোলামেলা কথা বলতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, বসেন কিছুক্ষণ গল্প করি।